প্রধানমন্ত্রী অস্থির হয়ে গেছেন বললেন দুদু। এদিকে ৫ ইস্যুতে উজ্জীবিত বিএনপি। জানাবো নেতাকর্মীদের যে বার্তা দিল জামায়াত। আর জানাবো সাবেক আইজিপি বা সেনা প্রধান দোষী হলে কাউকে বাঁচাতে যাবে না সরকার, বললেন ওবায়দুল কাদের। এদিকে রোহিঙ্গা শিবিরে আগুন পড়ল ৫ শতাধিক স্থাপনা। এবং সর্বশেষ জানাবো কাঠগড়ায় অঝরে কাঁদলেন শিলাস্তি, বললেন কিছু জানি না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী অস্থির হয়ে গেছেন বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ৭ই জানুয়ারি একটি নির্বাচন দেখে ক্ষমতায় আসার ৩ মাসের অবস্থায় প্রধানমন্ত্রী অস্থির হয়ে গেছেন। বাকি সময় এখনো পড়ে আছে। চারদিকে যে পরিস্থিতি, এখন সরকারের অস্তিত্ব নিয়ে টান পড়েছে। সরকার থাকবে কিনা, কবে যাবে, কত তারিখে পদত্যাগ করবে, এই প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, এদেশে বেগম খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে জেলখানায় বন্দী রেখেছে, তাদের আগামী দিনে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদেরকে এদেশের ব্যাংকগুলো লোপাট করে নেওয়ার প্রশ্নে, দুর্নীতির করাল গ্রাসে দেশটাকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। তাদেরকে জনতার আদালতে দাঁড়াতে হবে। সাবেক সেনাপ্রধান এম.এ আজিজ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির দায় আওয়ামী লীগ সরকার এড়াতে পারে না বলে দাবি করে দুদু বলেন, জানি আপনি অস্থিরতার মধ্যে আছেন। একসময় আপনার সেনাপ্রধান এম.এ আজিজ বর্তমানে সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। আপনার একসময় পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক জব্দ করার জন্য বলছে কোর্ট। সে শুধু আপনার সমর্থকই ছিলেন না, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছেন। এখন আপনি তাদের দুর্নীতির দায় এড়াতে পারেন না। দুদু বলেন, গতকাল প্রধানমন্ত্রী সাদা চামড়ার প্রসঙ্গে যে কথা বলেছেন সেটি অত্যন্ত মারাত্মক। আজ প্রধানমন্ত্রীকে জাতির সামনে কথাকে স্পষ্ট করে বিবৃতি দেওয়ার দাবি জানাচ্ছি। সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন, এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আছে। স্বাধীনতার সার্বভৌমত্ব কি না সেটা দেখার দিয়েছে। আওয়ামী লীগ সরকার আজকে বাংলাদেশের রাস্তাঘাট, বন্দর পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে বলে উল্লেখ করে দুদু বলেন, প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছে ভারতকে এত কিছু দিয়েছেন যা ভারত কখনো ভুলতে পারবে না। ৫ ইস্যুতে উজ্জীবিত বিএনপি। হতাশাগ্রস্ত বিএনপি সাম্প্রতিক সময়ে আবার নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে। কিছু কিছু ইস্যু সরকারকে অস্বস্তিতে ফেলেছে, আর সরকার অস্তিত্বে থাকলে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাকর্মীদের আবার নতুন করে সতেজ হতে দেখা যাচ্ছে। বিএনপি নেতারা অনেকেই মনে করছেন, সরকার যেভাবে সব ছক সাজিয়েছিল, সব ছকই এলোমেলো হয়ে যাচ্ছে, সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই, সময় শুধু অপেক্ষার। আর এই কারণে বিএনপি আবার নতুন করে আন্দোলনের জন্য প্রহর গুনছে। নতুন করে কর্মীদেরকে চাঙ্গা করার জন্য চেষ্টা করা হচ্ছে। যেসব ইস্যুতে বিএনপি এখন উজ্জীবিত হয়েছে তার মধ্যে রয়েছে প্রথমত অর্থনৈতিক সংকট। দেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে বলে বিএনপি নেতাকর্মীরা মনে করেন। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে নাজুক অবস্থা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া ইত্যাদি অর্থনৈতিক সংকট সরকারকে বড় ধরনের সমস্যায় ফেলছে বলে বিএনপি নেতারা মনে করেন। ফলে মানুষ ক্ষুব্ধ হবে এবং সরকারের ব্যাপারে নেতিবাচক ধারণা গ্রহণ করবে। আন্দোলনে তারা বিএনপির প্রতি সমর্থন দেবে এমন প্রত্যাশা করছেন অনেক বিএনপি নেতারা। দ্বিতীয়, মার্কিন মনোভাব। কদিন আগেও বিএনপি নেতারা মনে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরকারের মতো পক্ষে চলে যাচ্ছে। নির্বাচন নিয়ে যে নাটক মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল, তাদের ভাষায় সেটি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আনার জন্য। বিএনপির কোনো কোনো নেতা এমন বলার চেষ্টা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষে কাজ করেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনার জন্য। তবে ইদানিংকালে সরকারের কিছু বক্তব্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপের ফলে বিএনপির মধ্যে আবার নতুন আশার প্রদীপ দেখা গেছে। বিএনপি নেতারা আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মার্কিন বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে মনে করছে নতুন করে মার্কিন চাপ আসছে এবং এই চাপ সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হতে পারে বলে তারা মনে করছেন। তৃতীয়, উপজেলা ভোটার উপস্থিতি কম থাকা। বিএনপি নেতারা মনে করছেন উপজেলা নির্বাচনের ভোটার উপস্থিতি কম থাকাটা বিএনপির জন্য একটি নৈতিক বিজয়। বিএনপির একজন নেতা দাবি করছেন তারা জনগণকে ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছেন এবং জনগণ ভোট বর্জন করেছে। আর এই ভোট বর্জনের ফলে ভোটার উপস্থিতি কম ছিল। এটি বিএনপির একটি নৈতিক বিজয় বলে মনে করছে এবং এটি তাদেরকে ভবিষ্যৎ আন্দোলনে প্রেরণা দিতে সহায়তা করবে বলে ধারণা করছেন বিএনপি নেতাকর্মীরা। চতুর্থ, আওয়ামী লীগের বিশৃঙ্খল অবস্থা। জাতীয় সংসদ নির্বাচন এবং তারপরে উপজেলা নির্বাচন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভেতর অভ্যন্তরীণ কুন্দল এবং বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে। এটি আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করে তুলবে বলে অনেকে মনে করছেন। আর এর ফলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ বিএনপিকে মোকাবিলা করতে পারবে না বলেও অনেকের ধারণা। আর এই কারণেও বিএনপি নেতাকর্মীরা এখন নতুন করে উজ্জীবিত হচ্ছেন বলে জানা গেছে। পঞ্চম, ভারতের নির্বাচন। ভারতের নির্বাচনে যদি শেষ পর্যন্ত বিজেপির বিপর্যয়
বিপর্যয় বা বিজেপি যদি কোণঠাসা হয় তাহলে আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে, এমনটি মনে করেন বিএনপির অনেক নেতাই। বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের পর বিএনপির মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে, আর এই 5 ইস্যুতে বিএনপিকে আবার নতুন করে উজ্জীবিত হতে দেখা যাচ্ছে। নেতাকর্মীদের যে বার্তা দিল জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আখিরাতের সফলতায় মুমিন জীবনের প্রকৃত সফলতা। এজন্য একজন ইমানদার হিসেবে দুনিয়ার সুযোগ সুবিধা আমাদের জন্য অগ্রগণ্য না, আমাদের মূল টার্গেট হবে আখিরাতের চূড়ান্ত সফলতা। তাই জামায়াত ইসলামীর রুকনদের আখিরাতকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে। তিনি বলেন, সকল কাজে আল্লাহ, তার রাসূল এবং উলিল আমরের নিকট আনুগত্যের চরম পারাকাষ্ঠা প্রদান করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ময়দানে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে। বর্তমান সময়ে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে কোরআনের রঙে রঙিন করতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ইকামাতে দিনের কাজকে আঞ্জাম দেওয়ার জন্য জামায়াতের সদস্যদের তাদের কৃত শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতের রুকনদের নিজেদের পরিবার নিয়ে চিন্তা করতে হবে। জাহান্নামে কঠিন আযাব থেকে মুক্তির জন্য পরিবারের সদস্যদের ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে। স্ত্রী সন্তানদের ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে। AHM হামিদুর রহমান আজাদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী একটি গুরুত্বপূর্ণ শক্তি বা ফ্যাক্টর হলেও জামায়াত যে আদর্শকে ধারণ করে তা বাস্তবায়নের জন্য জামায়াতের জনশক্তিকে টার্গেট ভিত্তিক ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে। একটি সফল বিপ্লবের জন্য জনমন তৈরির পাশাপাশি যোগ্য লিডারশিপ তৈরি করতে হবে। সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, ঢাকা মহানগরী দক্ষিণে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করতে মহানগরীর প্রতিটি পাড়া মহল্লার সংগঠনকে সম্প্রসারণ ও মজবুত করতে হবে। নিজেদের পরিশুদ্ধ করে জানমালের কুরবানির মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে হবে। সাবেক আইজিপি বা সেনাপ্রধান দোষী হলে কাউকেই বাঁচাতে যাবে না সরকার, বললেন ওবায়দুল কাদের। বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। এমনকি তিনি সাবেক আইজিপি বা সেনাপ্রধান হলেও দুদকের মামলায় গতকাল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দ করার নির্দেশনা দেন আদালত। আর সম্প্রতি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিষয়টি দেখতে হবে, কোনো ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে, তবে প্রশ্ন থেকে যায় অপরাধের শাস্তি নিশ্চিতের ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে, কেউ পার পাবে না। বিচার বিভাগ দুদক স্বাধীন, সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান যেই হোক না কেন, সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। আবরার হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্তদের সবাই ছাত্রলীগে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদেরও সরকার প্রোটেকশন দিতে যায়নি। কথা হচ্ছে ব্যক্তি অপরাধ করতে পারে এবং সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনা সরকারের এখানে জিরো টলারেন্স, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। রোহিঙ্গা শিবিরে আগুন, পড়ল 5 শতাধিক স্থাপনা। কক্সবাজার উখিয়া রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 1.5 ঘন্টা আগুনে পুড়েছে দোকানঘর, মসজিদ, টয়লেট, এনজিও অফিস সহ 5 শতাধিক স্থাপনা। শুক্রবার বেলা 11টার দিকে উখিয়ার থাইংখালী 13 নম্বর তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। বেলা 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণে আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় 2500-এর মতো রোহিঙ্গা। ক্যাম্প সূত্রে জানা গেছে, থাইংখালী 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এনজিও সংস্থা কারিতাস অফিসের কাছ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজার সহ ক্যাম্পের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। এতে সম্পূর্ণ পুড়ে গেছে 200টি বাঁশের ঘর, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 220টি গরু ঘর, দোকান পুড়েছে 25টি, টয়লেট পুড়েছে 45টি। তাছাড়া কারিতাস অফিস, মসজিদ, CFF কমিউনিটি সেফ স্পেস, 8টি টেপ স্ট্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করছে। সঙ্গে যোগ দেন APBN সদস্য ও স্থানীয় রোহিঙ্গারা। পরে আরো 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। তিনি আরো বলেন, সব ইউনিট ও ক্যাম্প সংশ্লিষ্টরা সম্মিলিত 1.5 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে কোন স্থান থেকে আগুনের সূত্রপাত তা সঠিকভাবে বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ও আংশিক মিলিয়ে 5 শতাধিক স্থাপনা পুড়ে গেছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। কাঠগড়ায় অজুরে কাঁদলেন শিলাস্তি, বললেন কিছু জানি না। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেফতার 3 আসামি 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানির আগে আদালতে এজলাসে
আসামিদের রাখার ডকে উঠেই অঝরে কান্না করতে দেখা যায় 3 আসামির মধ্যে একজন শিলাস্তে রহমানকে। রিমান্ড শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তে রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি সেই আইনজীবীকে বলেন, আমি কেন স্বাক্ষর করব, আমি কি আসামি নাকি, এসব বিষয়ে কিছুই জানি না। রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতের কাছে আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়, তবে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত প্রত্যেককে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।